এমন একটি দেশের কথা ভাবুন যা বিশ্বের 1/3 কোকো উৎপাদন করে, কিন্তু সেখানকার বেশিরভাগ মানুষ কখনো চকোলেটের স্বাদই পায়নি। এখানে হাজার বছর ধরে সোনা উত্তোলন করা হচ্ছে বুয়ো শিশুরা সামান্য কিছু ডলারের জন্য ইউরোপ ও আমেরিকার ইলেকট্রনিক বর্জ্যের পাহাড় খুঁড়ে বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাস নেয়। এটিই প্রথম আফ্রিকান দেশ যা স্বাধীনতা লাভ করেছে বুয়ো। এখানে ডাইনি বিদ্যার অভিযোগে অভিযুক্ত নারীদের জন্য শিবির চালানো হয়। ঘানায় আপনাকে স্বাগতম, এমন একটি দেশ যেখানে ভবিষ্যৎ আর মধ্যযুগ একই রাস্তায় বাস করে এবং প্রতিটি তথ্যই এক একটি বুনো গল্পের মতো শোনায়। ঘানার উপকূল বরাবর 15 থেকে 19 শতাব্দীর মধ্যে ইউরোপীয়দের দ্বারা নির্মিত 40টিরও বেশি পাথরের দুর্গ ও প্রাসাদ দাঁড়িয়ে আছে। এগুলো কোনো রোমান্টিক ধ্বংসাবশেষ নয়, এগুলো ছিল মানুষের গুদাম, যেখানে হাজার হাজার আফ্রিকানকে আমেরিকায় পাঠানোর জন্য জানালাবিহীন আলোহীন ভূগর্ভস্থ কক্ষে অপেক্ষা করানো হতো। সবচেয়ে বড় দুর্গগুলোর একটিতে ভলিবল কোর্টের আকারের একটি কক্ষে একবারে প্রায় 1000 মানুষকে হাঁটু পর্যন্ত আবর্জনার মধ্যে আটকে রাখা হতো। প্রায় 1,20,00,000 মানুষ এই দুর্গগুলোর মধ্য দিয়ে যাতায়াত করেছিল এবং জাহাজের খোলের মধ্যে পরিবহনের পর তাদের মধ্যে মাত্র অর্ধেক আমেরিকায় পৌঁছাতে পেরেছিল। আজ এগুলো জাদুঘর, যেখানে আমেরিকা থেকে আসা দাসদের বংশধরেরা 300 বছর আগে তাদের পূর্বপুরুষদের ব্যবহৃত একই ফটক দিয়ে প্রবেশ করতে আসে। ঘানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো রপ্তানিকারক দেশ, যা প্রতি বছর ইউরোপের কারখানাগুলোতে প্রায় 10 লক্ষ টন কোকো বীজ রপ্তানি করে। বড় বড় কর্পোরেশনগুলো এই রপ্তানি থেকে শত শত কোটি ডলার আয় করে, কিন্তু একজন ঘানাইয়ান কৃষক একটি তৈরি চকোলেট বারের দামের 6%-এরও কম উপার্জন করেন। এই কৃষকদের বেশিরভাগই এতটাই দরিদ্র যে তারা কখনো চকোলেট কেনেননি। যে পণ্যটি উৎপাদন করতে তারা সারা জীবন পরিশ্রম করেছেন, তার স্বাদ কেমন তা তারা জানেনই না। আরও খারাপ ব্যাপার হলো কোকো বাগানে এখনও শিশুরা কাজ করে। মানবাধিকার কর্মীদের অনুমান অনুযায়ী তাদের সংখ্যা 15 লক্ষেরও বেশি। তারা 40 কিলোগ্রামের বস্তা বহন করে, ধারালো ছুরি চালায় এবং কোনো সুরক্ষা ছাড়াই বিষ স্প্রে করে। এদের অনেককেই তাদের বাবা মা বিক্রি করে দিয়েছে বা পাচারকারীরা অপহরণ করেছে। রাজধানীর উপকণ্ঠে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স বর্জ্যের স্তূপ, যা দেশের সবচেয়ে বিষাক্ত স্থান। মানবিক সাহায্যের আড়ালে প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ টন পুরনো কম্পিউটার, ফোন এবং রেফ্রিজারেটর এখানে ফেলে দেওয়া হয়। শিশুসহ হাজার হাজার মানুষ এই স্তূপে কাজ করে। তারা তার থেকে তামা বের করার জন্য প্লাস্টিক পোড়ায়। এর ধোঁয়া ঘন কালো এবং বিষাক্ত। এখানকার বাতাসে সীসা পারদ এবং ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। মাটি কয়েক মিটার গভীর পর্যন্ত দূষিত এবং স্থানীয় নদীটি একটি মৃত অঞ্চলে পরিণত হয়েছে। শ্রমিকরা দিনে $2 থেকে $3 আয় করে, কিন্তু 40 বছর বয়সের মধ্যেই ক্যান্সারে মারা যায়। অথচ ইউরোপ তার আবর্জনা থেকে মুক্তি পায় এবং কর ছাড় লাভ করে। 1957 সালের 6 মার্চ ঘানা সাব সাহারান আফ্রিকার প্রথম দেশ হিসেবে তার ঔপনিবেশিক শাসকদের থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির নেতা লক্ষ লক্ষ মানুষের এক সমাবেশে ভাষণ দেন এবং ঘোষণা করেন যে সমগ্র আফ্রিকার স্বাধীনতা ছাড়া ঘানার স্বাধীনতা অর্থহীন। তিনি স্কুল ও হাসপাতাল নির্মাণ করে এবং আমেরিকার আদলে একটি ঐক্যবদ্ধ আফ্রিকান রাষ্ট্রের স্বপ্ন দেখে মহাদেশটির জন্য আশার প্রতীক হয়ে ওঠেন। কিন্তু 9 বছর পর চীন সফরকালে একটি সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং চরম দারিদ্র্যের মধ্যে নির্বাসনে মৃত্যুবরণ করেন। আজ তাকে একজন জাতীয় বীর হিসেবে গণ্য করা হয়। প্রতিটি ব্যাংকনোটে তার মুখচ্ছবি থাকে এবং স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও নৃত্যের মাধ্যমে উদযাপিত একটি প্রধান ছুটির দিন। ঘানায় সব সংরক্ষক হওয়াটা শুধু একটা পেশা নয়, এটি একটি প্রদর্শনী যা বিশ্বজুড়ে অনলাইনে লক্ষ লক্ষ ভিউ পায়। সব সংরক্ষকদের দল কাঁধে কফিন নিয়ে সঙ্গীতের তালে তালে নাচেরিকবাজি ও নানারকম স্টান্ট দেখায়, যা অন্ত্যেষ্টিক্রিয়াকে এক জমকালো অনুষ্ঠানে পরিণত করে। এটা মৃত ব্যক্তির প্রতি কোনো অসম্মান নয়, বরং ঘানায় মৃত্যুকে শোকের বিষয় না ভেবে অন্য জগতে যাত্রার একটি রূপান্তর হিসেবে উদযাপন করা উচিত। কিন্তু কফিনগুলো আরও বেশি আকর্ষণীয়। এগুলো মৃত ব্যক্তির পেশার আকৃতিতে তৈরি করা হয়। একজন জেলের জন্য মাছের আকৃতি, একজন পাইলটের জন্য উড়োজাহাজের আকৃতি।
বিশাল আকারের ফোনস্নিকার বিয়ারের বোতল, এমনকি ধর্মগ্রন্থের আকৃতির কফিনও রয়েছে, যার প্রতিটির দাম $500 থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত। দেশের উত্তরে ডাইনি বিদ্যার অভিযোগে অভিযুক্ত নারীদের জন্য 6টি শিবির এখনও চালু আছে, যেখানে প্রায় 1000 নির্বাসিত বৃদ্ধা বাস করেন। কোনো শিশুকে অসুস্থ, করাফশল নষ্ট করা বা প্রতিবেশীর মৃত্যুর কারণ হওয়ার অভিযোগে তাদের সহিংসতার হুমকি দিয়ে বিতাড়িত করা হয়। শিবিরগুলোতে তারা বিদ্যুৎ বা জলবিহীন কুঁড়ে ঘরে বাস করে এবং দানের উপর নির্ভর করে বেঁচে থাকে। অনেকেই সেখানে কয়েক দশক কাটিয়েছেন আর কখনো বাড়ি ফেরেননি। কর্তৃপক্ষ এই শিবিরগুলো বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু তখন গ্রামগুলোতে নারীদের হত্যা করা হয়, ফলে শিবিরগুলোই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হিসেবে থেকে যায়। ঘানা ইন্টারনেট সংযোগ এবং বিশ্ববিদ্যালয় সহ একটি আধুনিক দেশ, কিন্তু জাদুর প্রতি প্রাচীন বিশ্বাস স্মার্টফোনের পাশাপাশি টিকে আছে। ভোল্টা হ্রদ হল আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম জলাধার, যা 8500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1960-এর দশকে একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশাল এক বাঁধ নির্মাণের মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল দেশে শক্তি ও সমৃদ্ধি নিয়ে আসা। কিন্তু 27টি গ্রাম এবং একটি গোটা শহর ডুবে যায়, যার ফলে 80,000 মানুষকে অন্যত্র চলে যেতে বাধ্য হতে হয়। তাদের বেশিরভাগই সবকিছু হারায় এবং কোনো ক্ষতিপূরণ পায়নি। আজও ডুবে যাওয়া গাছের চূড়াগুলো জলের উপরে উঁকি দেয় এবং জেলেরা জলের নিচে বাড়ির ছাদ ও গির্জার চূড়া দেখার গল্প বলে। এই হ্রদ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এটি মারাত্মক রোগের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে এবং হাজার হাজার শিশু সেখানকার মৎস্যক্ষেত্রে কার্যত দাসের মতো কাজ করে। ঘানা আক্ষরিক অর্থেই সোনার উপর নির্মিত। এটি 1000 বছরেরও বেশি সময় ধরে এই মূল্যবান ধাতু উত্তোলন করে আসছে এবং আজ দেশটি আফ্রিকার শীর্ষস্থানীয় উৎপাদক। তবে বেশিরভাগ সোনাই সরকারি খনিতে নয়, বরং অবৈধভাবে উত্তোলন করা হয়। লোকেরা কোনো অনুমতি বা নিরাপত্তা বিধি ছাড়াই জঙ্গলে গর্ত খোঁড়ে। সোনা উত্তোলনের জন্য তারা পারদ ব্যবহার করে, যা বাতাসে বাষ্পীভূত হয়ে নদীতে মিশে যায়, ফলে লক্ষ লক্ষ মানুষের জন্য পানি বিষাক্ত হয়ে পড়ে এবং মাছ মারা যায়। এই অবৈধ খনি শ্রমিকরা নামমাত্র পারিশ্রমিকে কাজ করে, কিন্তু তারা ক্রেতা ও চোরাকারবারিদের ধনী করে তোলে, যারা শত শত কোটি ডলারের সোনা দেশের বাইরে পাচার করে। কর্তৃপক্ষ অবৈধ খনিগুলো ধ্বংস করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সোনা এতটাই মূল্যবান এবং মানুষ এতটাই দরিদ্র যে তা বন্ধ করা সম্ভব নয়। গত 15 বছরে হাজার হাজার চীনা ঘানায় এসে সোনা উত্তোলনের অধিকার কিনে নিয়েছে। চীনা কোম্পানিগুলো তাদের সরঞ্জাম, শ্রমিক, এমনকি খাবারও নিয়ে আসে, সুরক্ষিত আবাসিক এলাকা তৈরি করে এবং স্থানীয়দের সাথে প্রায় কোনো যোগাযোগই রাখে না। ঘানার কর্তৃপক্ষ অবৈধ চীনা সোনা উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে এবং 2013 সালে 4000-এরও বেশি লোককে দেশ থেকে বহিষ্কার করে। চীন ঘানার রাস্তা, স্টেডিয়াম এবং হাসপাতালে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে, কিন্তু বিনিময়ে তারা সোনাহীরা এবং অন্যান্য সম্পদের নাগাল পাচ্ছে। অনেকেই একে নতুন উপনিবেশবাদ বলছেন। শুধু পার্থক্য এই যে এখন ইউরোপীয়দের পরিবর্তে এশীয়রা এবং ধরনটা একই, তারা সম্পদ নিয়ে যায় এবং পেছনে রেখে যায় এক বিষাক্ত ভূমি। ঘানায় ফুটবল শুধু একটি খেলা নয়, ধুলোমাখা রাস্তার লক্ষ লক্ষ শিশুর জন্য এটি দারিদ্র্য থেকে মুক্তির একমাত্র সুযোগ। প্রত্যেক ছেলেই সেই তারকাদের অনুকরণ করার স্বপ্ন দেখে, যারা বস্তিতে বড় হয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। প্রত্যেক সফল ফুটবলারের বিপরীতে রয়েছে হাজার হাজার প্রতারিত শিশু, যাদের ভুয়া দালালরা ইউরোপে পাচার করে নিয়ে যায়। ইউরোপীয় শহরগুলোর রাস্তায় শিশুদের টাকা পয়সা বা কাগজপত্র ছাড়াই ফেলে রাখা হয়, ঋণের বোঝা এবং পরিবারের সামনে লজ্জার কারণে তারা বাড়ি ফিরতে পারে না। তা সত্ত্বেও ঘানা জাতীয় দল আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। 2010 সালে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। ঘানা এমন এক আর্থিক বিপ্লবের মধ্য দিয়ে গেছে যা উন্নত দেশগুলো পায়নি। এখানে প্রায় কেউই ব্যাংক ব্যবহার করে না, সবাই ফোনেই অর্থ পরিশোধ করে। আপনি শুধু একটি বার্তা পাঠান আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার নম্বর থেকে অন্য নম্বরে টাকা চলে যায়, কোনো কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা ফি ছাড়াই। 80%-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ মোবাইল মানি ব্যবহার করে, যা ইউরোপের চেয়েও বেশি, যেখানে অনেকেই এখনও ওয়ালেটে নগদ টাকা রাখে।
এটি অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। কৃষকরা ফোনে পেমেন্ট গ্রহণ করে, ট্যাক্সি চালকরা নগদ টাকা বহন করে, না এমনকি রাস্তার ভিক্ষুকরাও টাকা পাঠানোর জন্য কোড দেখায়। ঘানা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে গেছে, কারণ তাদের কাছে পুরনো ব্যবস্থাটি ছিল না। তারা ব্যাংকিং পর্যায়টি এড়িয়ে গেছে। হলিউড ও বলিউডের বাইরে রয়েছে টলিউড। ঘানার চলচ্চিত্র শিল্প যা স্বল্প বাজেটে বছরে শত শত চলচ্চিত্র নির্মাণ করে। এই চলচ্চিত্রগুলো কয়েক হাজার ডলারের সস্তা ক্যামেরায় এবং ন্যূনতম সম্পাদনায় নির্মিত হয়। এগুলো সমগ্র পশ্চিম আফ্রিকা জুড়ে জনপ্রিয়। এগুলোর কাহিনী সাধারণত জাদুবিদ্যা, অভিশাপ, প্রেমের নাটক এবং গুন্ডাদের ঘিরে আবর্তিত হয়, এবং অভিনেতারা এক স্বতন্ত্র উচ্চারণে স্থানীয় ইংরেজিতে কথা বলেন। এই চলচ্চিত্রগুলোর তারকারা এই অঞ্চলের সত্যিকারের সেলিব্রিটি। রাস্তায় তাঁদের চেনা যায় এবং বিয়েতে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু আফ্রিকার বাইরে তারা অপরিচিত। মজার ব্যাপার হলোই চলচ্চিত্রগুলোতে প্রায়শই বাস্তব জীবনের সমস্যা, দুর্নীতি, দারিদ্র্য, গার্হস্থ্য সহিংসতা চিত্রিত হয়, এবং এগুলো শুধু বিনোদনই দেয় না, বরং সত্য তুলে ধরে। 2017 সালে ঘানা তার প্রথম স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করে। আকারে একটি জুতার বাক্সের মতো হলেও এটি ছিল দেশটির জন্য একটি যুগান্তকারী ঘটনা। স্যাটেলাইটটি তৈরি করেছিলেন স্থানীয় প্রকৌশলীরা, যারা বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে ঘানার মহাকাশ কর্মসূচি একেবারে গোড়া থেকে গড়ে তুলেছিলেন। স্যাটেলাইটটি উপকূল পর্যবেক্ষণ করে, জেলেদের মাছের ঝাঁক খুঁজে পেতে সাহায্য করে এবং সরাসরি মহাকাশ থেকে অবৈধভাবে গাছ কাটা পর্যবেক্ষণ করে। ঘানা আগামী বছরগুলোতে আরও স্যাটেলাইট উৎক্ষেপণ এবং অন্যান্য আফ্রিকান দেশগুলোর সাথে কাজ করার জন্য নিজস্ব মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে। এটি প্রমাণ করে যে শিক্ষিত মানুষ এবং উচ্চাকাঙ্ক্ষা থাকলে দরিদ্র দেশগুলো মহাকাশে পা রাখতে পারে। তাদের পরাশক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বিগত 20 বছরে ঘানার রাজধানী একটি প্রাদেশিক শহর থেকে আকাশচুম্বী অট্টালিকা ও শপিং মল সমৃদ্ধ এক আধুনিক মহানগরীতে রূপান্তরিত হয়েছে। কোটি কোটি ডলারের ভিলা সহ অভিজাত এলাকা গড়ে উঠছে, যা প্রতিবেশী অস্থিতিশীল দেশগুলো থেকে ধনী আফ্রিকানদের আকর্ষণ করছে। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো রাজধানীতে তাদের কার্যালয় খুলেছে, কারণ তারা ঘানাকে পশ্চিম আফ্রিকায় তাদের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থিতিশীল ঘাঁটি হিসেবে দেখছে। কিন্তু এই আকাশচুম্বী অট্টালিকাগুলোর পাশেই রয়েছে মরিচা ধরা ধাতব বস্তি, যেখানে লক্ষ লক্ষ মানুষ পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ ছাড়াই বাস করে। এটাই ঘানার প্রধান সমস্যা। অর্থনীতি বাড়ছে, বিনিয়োগ আসছে, কিন্তু ধনী ও গরিবের মধ্যে ব্যবধান প্রতি বছর কেবল বেড়েই চলেছে। আজকের ঘানা একটি পরীক্ষা, যা দেখাচ্ছে যে কোনো আফ্রিকান দেশ যুদ্ধ, অভ্যুত্থান এবং স্বৈরাচার ছাড়া উন্নতি করতে পারে কি না। এখানে গণতন্ত্র কার্যকর, সহিংসতা ছাড়াই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়, রয়েছে বাক স্বাধীনতা এবং স্বাধীন আদালত, যা আফ্রিকার জন্য প্রায় এক অভূতপূর্ব ঘটনা। কিন্তু একই সাথে এখানে রয়েছে মধ্যযুগীয় কুসংস্কার, বাগানে শিশুশ্রম, বিষাক্ত বর্জ্যের স্তূপ এবং দুর্নীতি, যা দেশের বাজেটের অর্ধেক গ্রাস করে। ঘানা যদি তার সমস্যাগুলো সমাধান করতে পারে, তবে এটি অন্যান্য আফ্রিকান দেশগুলোকে অগ্রগতির পথ দেখাবে, আর যদি না পারে, তবে এটি প্রমাণ করবে যে গণতন্ত্রই যথেষ্ট নয়। আপাতত ঘানা অতীত এবং ভবিষ্যতের মধ্যে ভারসাম্য রক্ষা করছে, এবং আগামী দশকগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা স্পষ্ট নয়। যদি এটি আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, তবে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।